হ্যালো এভরিবাডি, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে 10 মিনিট স্কুলের লাইভ অ্যাডমিশন ক্লাসে। সো যারা ব্যবসা শিক্ষার্থী আছো, সেই ব্যবসা শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি ম্যানেজমেন্টের ফার্স্ট লাইভ ক্লাস, যেখানে টপিক হচ্ছে ব্যবসায় এবং ব্যবসায়ের পরিবেশ। সো ব্যবসায়ের পরিবেশ নিয়ে আমি জানি তোমরা এইচএসসিতে অনেক কিছু পড়ে এসছো, কিন্তু তারপরেও অ্যাডমিশন টেস্টে এরকম অনেক ছোট এমন টপিক আসে যেখান থেকে কিনা প্রশ্ন আসতে পারে, এটা তুমি কখনো চিন্তা করোনি, কিংবা থিওরিটিক্যাল নলেজের জন্য যেরকম পড়েছিলে ওরকম বেস থেকে হয়তো বা সবসময় প্রশ্ন করা হয় না অ্যাডমিশন টেস্টে। সো 10 মিনিট স্কুলে আজকে আমরা অ্যাডমিশনের জন্য ম্যানেজমেন্টের কিছু বেসিক প্রিপারেশন নিব। শুরু করছি ব্যবসায় নিয়ে। ব্যবসায় শব্দটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তাই না? সো এই ব্যবসায় কি তুমি জানো? ব্যবসার মূল লক্ষ্য তুমি জানো, মুনাফা অর্জন। সো ব্যবসার এই যে মূল লক্ষ্য, যেটা কিনা মুনাফা অর্জন, এই মুনাফা অর্জনটা আমরা সবাই খুব ছোটোবেলা থেকে, অর্থাৎ 9-10 থেকে, যখন তুমি ফার্স্ট ম্যানেজমেন্ট পড়েছো, অর্থাৎ ব্যবসায় উদ্যোগ পড়েছো, ব্যবসায় শিক্ষা পড়েছো, তখন থেকে তুমি জানো যে ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন করা। তবে আমাদের অ্যাডমিশন টেস্টে সাধারণত একটা প্রশ্ন আসে যে ব্যবসায়ের, খেয়াল করো, দীর্ঘমেয়াদী লক্ষ্য কোনটি? একটু শব্দটা খেয়াল করো, কি লিখেছি, দীর্ঘমেয়াদী লক্ষ্য। আচ্ছা, আগে একটু বলে নিই, হ্যান্ডরাইটিং যদি খুব খারাপ হয় সেটার জন্য আমি সরি। আমি আসলে অনেকদিন পর আজকে এইচএসসির পর অ্যাডমিশনে লাইভ ক্লাস নিতে এসেছি। সো আমার মনে হচ্ছে আমার হ্যান্ডরাইটিংটা বোর্ডে খুব একটা হয়তো ভালো দেখাচ্ছে না, সেটার জন্য আমি আগে থেকেই বলে নিচ্ছি, ভেরি ভেরি বিগ সরি, ঠিক আছে? সো ব্যবসার এই দীর্ঘমেয়াদী লক্ষ্য মুনাফা অর্জন করা না। ব্যবসার দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, যেটাকে আমরা বলি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে? সম্পদ সর্বাধিকরণটা তাহলে কেন রিপ্লেস করলো এই মুনাফা অর্জনটাকে, এটা একটু বলি। খেয়াল করে দেখো, তুমি যখন প্রথম বছর ব্যবসায় করছো তখন তুমি মুনাফা অর্জন করো, তাই না? তোমার মুনাফাটার মানে রূপটা কীরকম হয়? তুমি যদি 100 টাকা ইনভেস্ট করো, ওই বছর তোমার এটার উপর 10% যদি মুনাফা হয়, তাহলে ওই 10 টাকা, ধরে নিলাম টাকা, ওই 10 টাকা মুনাফাটা পরের বছর গিয়ে তুমি কি করো? তোমার মূলধনের সাথে যোগ করে দাও। তাহলে দ্বিতীয় বছর তোমার এই মূলধনটা বেড়ে যায়, মূলধনটা বেড়ে গিয়ে দাঁড়ায় 110 টাকা। এই 110 টাকার উপর পরবর্তী বছর তুমি আবার 10% হারে যখন মুনাফা পাচ্ছ, তখন যখন 11 টাকা হচ্ছে, সেই 11 টাকা আবার থার্ড ইয়ারে গিয়ে, অর্থাৎ তৃতীয় বছর, যে তোমার মূলধনটাকে আগের তুলনায় বাড়িয়ে দিবে। এই যে চক্রবৃদ্ধি হারে, খেয়াল করে দেখবে, চক্রবৃদ্ধি হারে যখন তোমার মূলধনটা প্রতিবার অ্যাফেক্টেড হচ্ছে, এর মানে কি? আমার ব্যবসায়ের সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয়, একটু মুছে দিই, অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয় যে A = L + OE। যারা ব্যবসা শিক্ষার্থী তারা কিন্তু সবাই এটার সাথে পরিচিত, আমি জানি। সো এটা আমি খুব ডিটেলে যাচ্ছি না। যেহেতু A = L + OE তে এ হচ্ছে আমার সম্পদ, আমার মূলধনটা যতবার বেড়ে যায়, আমার পুরো ব্যবসায়ের এই সম্পদের পরিমাণটা ততবার বেড়ে যায়। আর যেহেতু প্রত্যেক বছর সম্পদটা বেড়ে যাচ্ছে, তার মানে ব্যবসায় করার সব খুব দীর্ঘ সময়ের জন্য যখন প্রস্তুতি নাও, সেই দীর্ঘমেয়াদী লক্ষ্যটা শুধুমাত্র একটা বছরের মুনাফা অর্জন করা নয়, সেটা হচ্ছে অনেকগুলো বছরের জন্য সমষ্টি, অর্থাৎ সম্পদ সর্বাধিকরণ, যেটা কিনা কিউমুলেটিভ রেটে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে অনেকগুলো বছর পর ব্যবসায়ের অবস্থাটা দাঁড়ায়। তুমি যদি বছরের প্রথমে 100 টাকা দিয়ে শুরু করো এবং তুমি যদি 10 বছর পর তোমার মূলধন সেই 100 টাকাই রয়ে যায়, তাহলে কিন্তু তোমার ব্যবসাটা বড় হচ্ছে না। প্রত্যেক বছর তুমি ঘুরে ফিরে সেই জিরোতে চলে আসো। কি হয়? 10% হারে মুনাফা করলাম, মুনাফাটা উঠায় নিলাম। মুনাফাটা যদি তুমি আবার রিইনভেস্ট না করো, অতিরিক্ত মূলধন হিসেবে যদি তুমি আবার মূলধন হিসেবে পরবর্তী বছর সেটাকে ইন্ট্রোডিউস না করো তোমার ব্যবসায়, তোমার ব্যবসায়ের মূলধন কিন্তু বাড়বে না। তুমি বছরের পর বছর তোমার ওই 100 টাকার মূলধনই রয়ে যাবে, ব্যবসায়ের সম্পদটা আর বাড়বে না। এ কারণে বলা হয় ব্যবসায়ের খুব দীর্ঘ মেয়াদের জন্য যখন লক্ষ্য স্থির করা হয়, সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। খেয়াল করে দেখো, তুমি যখন বিজনেস স্টাডিজ পড়েছো এসএসসিতে, এইচএসসিতে, তখন কিন্তু তুমি মুনাফা অর্জনটাকেই লক্ষ্য হিসেবে ধরে নিয়েছো, অবজেক্টিভ হিসেবে ধরে নিয়েছো, এবং তখন ফুল মার্কস পেয়েছো। কিন্তু যখন তুমি ইউনিভার্সিটিতে যাবে, তাই না, সবাই তো চাও তোমাদের পছন্দের স্বপ্নের ইউনিভার্সিটিতে যেতে, তো সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে খুব বেসিক যে নলেজগুলো তোমার আছে সেটাকে
একটু ডেপথে যে জানতে চেষ্টা করা হয় যে তুমি এটাকে কতটুকু কনসেপচুয়ালাইজ করলা, কতটুকু বুঝে তুমি সেটাকে পড়লা। সো এরই সাথে চলে যাব আমাদের ব্যবসার মূল লক্ষ্য তো পড়ে ফেললাম, এখন দেখব ব্যবসার আরেকটা বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে পণ্য আর সেবা। তো ব্যবসায় তুমি জানো যে ব্যবসায় দুটো জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে সেবা। অর্থাৎ আমি হয় উৎপাদন করছি অথবা ক্রয় বিক্রয় করছি। এবং কোন কোন জিনিস উৎপাদন আর ক্রয় বিক্রয় করছি? একটা করছি পণ্য, আরেকটা করছি সেবা, তাই না? এই পণ্য আর সেবা দুটো জিনিস নিয়ে আমি কাজ করি। খেয়াল করে দেখো, তুমি যখন মোবাইল ফোনে কথা বলছো, সেই মোবাইল ফোনে কথা বলার সময় একটা মোবাইল ইউজ করছো, কিন্তু মোবাইলটা একা একা ইউজ করতে পারো না, মোবাইলটার ভেতরে একটা সিম ইনসার্ট করতে হয়। সেই সিমের থ্রুতে তোমার কাছে একটা মোবাইল ফোন যদি প্রোডাকশনের কাছ থেকে পেয়ে যাই 10 মিনিট স্কুলের, খুব ভালো হয়। জাস্ট একটু দেখানোর জন্য যে একটা মোবাইল কিন্তু দেখো, একটা মোবাইল ফোন রাইট, একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের পেছনে অনেক সময় একটা অ্যাপেলের লোগো থাকে। সেই একটা লোগোর জন্য কিন্তু মানুষ অনেক দাম দিয়ে কষ্ট করে একটা মোবাইল ফোন কেনে। কেন বললাম? একটা মোবাইল ফোন দিয়ে তুমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারো না যতক্ষণ না পর্যন্ত ভেতরে তুমি একটা সিম ইনসার্ট করছো। সো এই সিম ইনসার্ট করার পর ওরা তোমাকে একটা কানেকশন দেয়, তাই না? এই কানেকশন পাওয়ার ফলে তুমি মানুষের সাথে কথা বলতে পারো, চ্যাট করতে পারো, মেসেজিং করতে পারো, ছবি তুলে ছবিগুলো সেন্ড করতে পারো। খেয়াল করে দেখো, একটা যখন মোবাইল ফোন থাকে একটা মোবাইল ফোন তোমাকে একটা পার্টিকুলার উপযোগিতা দিচ্ছে, উপযোগিতা অর্থাৎ ইউটিলিটি, আর সেই মোবাইল ফোনের কানেক্টিভিটি তোমাকে আরেকটা ইউটিলিটি দিচ্ছে। একটা মোবাইল ফোন কিন্তু একা একা ইউজ করা যায় না যতক্ষণ না পর্যন্ত তুমি রবি কিংবা অন্যান্য আরও বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন সার্ভিস যা বাংলাদেশে আছে সেগুলোর কোনোটার সিম এখানে ইনসার্ট না করো। সো এই যে তুমি রবি জিপির সিম ইউজ করবা, এই সিম কার্ডটা হচ্ছে আমার জন্য সেবা। এই টেলিকমিউনিকেশন সার্ভিস আমাকে দিচ্ছে সেবা। তুমি যখন রবির একটা সিম ইনস্টল করার মাধ্যমে আজকে লাইভটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের লাইভ ক্লাসটা স্টুডিও থেকে তোমার কাছে ওই ছোট্ট মোবাইল ফোনে তুমি দেখতে পাচ্ছ, এই সুবিধাটা তোমাদেরকে দিচ্ছে সেবার মাধ্যমে, এটা একটা সার্ভিস। সো ব্যবসায় করতে গেলে শুধুমাত্র যে পণ্য অর্থাৎ মোবাইল ফোন বানাবো, মোবাইল ফোন বিক্রি করব তা না, কানেক্টিভিটি অর্থাৎ এই ফ্যাসিলিটিটা কিভাবে আরও আপগ্রেড করা যায়, কিভাবে 2G থেকে 3Gতে যাওয়া যায়, কীভাবে 2G থেকে তুমি আপগ্রেড করবা 3Gতে, 3G থেকে কীভাবে আপগ্রেড করবা 4Gতে, এরপরে যাব LTEতে। সো এই যে একটা তুমি গ্র্যাজুয়াল একটা ইনক্রিজ তোমার সার্ভিসের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে, এটাও কিন্তু ব্যবসায় করতে গেলে তুমি যে শুধু পণ্য উৎপাদন করবা আর বিক্রি করবা তা কিন্তু না। পণ্যের সাথে সেবা, এই দুটো জিনিস সম্মিলিতভাবে যখন আমরা উৎপাদন করি কিংবা ক্রয় বিক্রয় করি তখন আমরা সেটাকে বলে থাকি ব্যবসায়। আচ্ছা, এই দুটোক্ষণ পর্যন্ত যা দেখলাম সেটা কিন্তু তোমার এইচএসসি থেকে তুমি জেনে এসছো। তাহলে এখন দেখব যে ব্যবসায় করতে গেলে কিভাবে অনেক এক্সেপশনস আমার ব্যবসায়ের মধ্যে পড়ে যায়। আচ্ছা, একটু বলে রাখি আজকে আমরা কেন পণ্য আর সেবা থেকে শুরু করলাম ব্যবসায়টা জানা। বিকজ তুমি যখন থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করেছো এসএসসিতে এইচএসসিতে, সেখানে তোমার কনসেপ্টটা খুব লিমিটেড ছিল, তাই না? টেক্সট বুকের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর ইউনিভার্সিটি লেভেলে একটু জানতে চাওয়া হয় যে তুমি তোমার আশেপাশের যা কিছু তথ্য পরিবেশ থেকে কি কি জ্ঞান আহরণ করতে পারছো। আচ্ছা, সো এই যে বললাম পণ্য আর সেবা যখন এটাকে রিপিটেডলি পৌনঃপুনিকভাবে উৎপাদন করা হয় এবং বন্টন করার মাধ্যমে বৈধ অর্থনৈতিক উপায়ে মুনাফা অর্জন করা হয়, সেটাই হচ্ছে ব্যবসায়। এখানে একটা জিনিস খেয়াল করো যে নার্কোটিক্স রাইট, যেটা কিনা মাদকদ্রব্য, স্মাগলিং, এই নেগেটিভ ওয়ার্ডগুলা ওরা বলে যে আমরা এগুলোর ব্যবসা করি, কিন্তু যেই কারণে এটা আমার ব্যবসায়ের সংজ্ঞার মধ্যে পড়ে না তা হচ্ছে বৈধতা। বৈধতার অভাবে নার্কোটিক স্মাগলিং এগুলো ব্যবসায়ের মধ্যে পড়ে না। সো মাদক দ্রব্যের ব্যবসায় আসলে কোনো ব্যবসায়ই নয়। এখন তোমার জন্য একটা ছোট প্রশ্ন আছে, আমি তোমাদেরকে স্কচ টেপ দিয়ে এটা বোর্ডে লাগিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু দেখো যে এই প্রশ্নটা সম্পর্কে তোমাদের কি আইডিয়া। আমি একটু স্কচ টেপ দিয়ে এটা লাগাই। আচ্ছা, তো প্রশ্নটা খুব ইজি যে অস্ত্রের ব্যবসায় কি বৈধ হবে নাকি না।
আমি তোমাকে এখনই বলে দিচ্ছি যে অস্ত্রের ব্যবসায় কি বৈধ হবে কি না, তবে তার আগে তুমি একটু চেষ্টা করে দেখো, জাস্ট নিজের মাথায় একটু চিন্তা করো যে কেন অস্ত্রের ব্যবসাটা বৈধ হবে কিংবা কেন অস্ত্রের ব্যবসাটা বৈধ হবে না। একটু চিন্তা করো, আমি তোমাকে এখনই উত্তরটা বলে দিচ্ছি। একটু চেষ্টা করো চিন্তা করে বের করার যে অস্ত্র কি কারণে ব্যবহার করা হয়। আর অস্ত্র যেহেতু ব্যবহার করা হয় কখনো ভালো কাজে কখনো খারাপ কাজে, সো এটা কি আসলে এটার উৎপাদনটা কি বৈধ হওয়া উচিত নাকি বৈধ হওয়া উচিত না? আচ্ছা, এখন যেহেতু অনেক চিন্তা ভাবনা করে ফেললে, আমি আশা করছি যে কমেন্ট সেকশনে তোমরা অলরেডি সেটা মেনশন করা শুরু করে দিয়েছি যে অস্ত্রের ব্যবসাটা কি বৈধ হবে কি না। মেন পয়েন্ট আমি একটু বলে দিই যে ইউএসএতে একটা 1995-এ একটা মার্জার হয়। আচ্ছা, মার্জার কি এটা কিন্তু আমরা সবাই জানি যে ব্যবসায়িক জোট। সো সেই মার্জারটা ছিল দুটো অর্গানাইজেশনের মধ্যে। অর্গানাইজেশনটার নাম হচ্ছে লকহিড মার্টিন, ঠিক আছে? লকহিড মার্টিন কি করে, লকহিড ইনকর্পোরেশন মার্টিন মেরিয়েটা এই অর্গানাইজেশনের সাথে মার্জ করে। মার্জ করার ফলে ওরা একটা নতুন কর্পোরেশন দাঁড়া করায়, এবং এই কর্পোরেশনটা যাকে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি সেটা কিন্তু অস্ত্রের ব্যবসায় করে, এবং ওরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড। এই কোম্পানিটার স্টক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড, এবং আজকে সকাল পর্যন্ত দেখে আসলাম যে তাদের 1.33% স্টক প্রাইস ওপরে উঠেছে। এর মানে কি? সবগুলো কথা বলার মানে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড। একটু অবাক হতে পারো যে অস্ত্রের ব্যবসাটা কেন বৈধ হবে। অস্ত্রের ব্যবসাটা কেন অবৈধ না সেটা একটু বলি। অস্ত্রের ব্যবসাটা অবৈধ না কারণ যখন কোনো দেশের মধ্যে যুদ্ধ হয়, যখন আমাদের নিজেদের অস্ত্র ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করতে হয়, যখন আরও একটা কাজ হয়, প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী থাকে, তাই না? আচ্ছা, তো সেই সামরিক বাহিনীকে আরও বেশি সমৃদ্ধশালী করতে আমাদের অস্ত্রের ভাণ্ডারকে, যখন বললাম যে সমৃদ্ধশালী করতে হয়, সেটার জন্য প্রয়োজন হয় অস্ত্রের। তো আমরা কিন্তু অস্ত্র বলতে সবসময় মনে করি যে ওয়েপন তো একটা খারাপ জিনিস, সেটা তো নিশ্চয়ই সবসময় খারাপ কাজে ভয় দেখানোর জন্য ইউজ করা হয়। আসলে এটা অনেক সময় তোমার দেশকে সুরক্ষা দেবার জন্যও কিন্তু ব্যবহার করা হতে পারে। তখনই আমার অস্ত্রের ব্যবসাটা বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য করা ব্যবসায়। সো অস্ত্রের ব্যবসাটাও বৈধ হবে। খেয়াল করে দেখো, অস্ত্রের ব্যবসায় বৈধ কি বৈধ না এটা কিন্তু তোমার কোনো টেক্সট বুক থেকে নেওয়া হয়নি, কিন্তু অস্ত্রের ব্যবসাটা যে বৈধ এটা জানাটা তোমার ব্যবসার উদ্দেশ্য, ব্যবসার লক্ষ্য, ব্যবসার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হওয়া, এটার কনসেপ্টটাকে আরও বেশি ডেপথ দিবে। এই কারণে আজকে এক্সাম্পল হিসেবে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। এরপরে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব। যখন ব্যবসায় নিয়ে কথা বলছি তাহলে একটু জেনে নেই ব্যবসায়ের উপকরণগুলো কি কি। আমি জানি তোমরা এসএসসি এইচএসসি তো অনেকবার পড়েছো, কিন্তু তারপরে একটু ঝালাই করার জন্য বলে দিচ্ছি যে ব্যবসায়ের মূল উপকরণ 4টি। আচ্ছা, সো এই 4টা মৌলিক উপকরণ বা মূল উপকরণ আমি আমার সাথে সাথে তুমি একটু মনে করার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে ভূমি, নেক্সট মূলধন, এরপর শ্রম, আর এই 3টার সমষ্টি হচ্ছে সংগঠন। সবার নিশ্চয়ই মনে পড়ে গেছে। আচ্ছা, কেন বললাম এটা? এই ভূমি, মূলধন, শ্রম আর সংগঠন, এই 4টে উপকরণ মিলে আমার ব্যবসায় করা হয়। আর এরই সাথে আরও কিছু জিনিস একটু মনে করে দিই যে আমার একটা মাত্র উপকরণ হচ্ছে মানবিক, আর বাকি উপকরণগুলো হচ্ছে অমানবিক। আচ্ছা, তাহলে এই মানবিক আর অমানবিক উপকরণগুলো একটু আলাদা করে ফেলি। শ্রম যখন বলছি তখন সেটা হচ্ছে আমার একমাত্র মানবিক উপকরণ। আমরা যখন ব্যবস্থাপনা করবো তখন আমরা আবার সেটাকে রিপিট করবো, ঠিক আছে? সো এই মানবিক উপকরণটা হচ্ছে শ্রম। কেন? বিকজ মানুষ ছাড়া তুমি কোনো ব্যবসায় কখনোই পরিচালন করতে পারবা না। ভূমি, মূলধন অর্থাৎ অর্থ, আর কাকে কোথায় কোন দায়িত্ব এবং কর্তব্য দিব সেটা হচ্ছে আমার সংগঠন। সো এই উপকরণগুলো কখনোই মানুষ ছাড়া পরিচালিত হতে পারে না। ঠিক এরই সাথে একটু বলে দিই যে আমার ব্যবসায়ের জন্য প্রয়োজন হয়
6M এর 6M আমি বিভিন্ন সময় তোমাদেরকে বলেছিলাম, ব্যবস্থাপনার ক্লাসে আরও একবার বলবো, কিন্তু আজকে যেহেতু ব্যবসা নিয়ে কথা বলছি, সো এটা খুবই এটার সাথে রেলেভেন্ট দেখে একটু বলছি যে 6M আমার ব্যবসার জন্য প্রয়োজন তা হচ্ছে ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, মেথড, মানি, মার্কেট। সো এই 6M আমার ব্যবসায়কে একটা চূড়ান্ত রূপ দেয়। তবে যেই পণ্য আর সেবার কথা আমি একটু আগে পড়ছিলাম, সেই পণ্য বা সেবা এখানে কীভাবে ফিট ইন করে এটা একটু দেখি। যেই পণ্য বা সেবা নিয়ে তুমি কাজ করছো, সেই পণ্য কিংবা সেবা তোমাকে প্রথমত কি করতে হয়? উৎপাদন করতে হয়। আচ্ছা, সো এই পণ্য বা সেবা উৎপাদন করে ফেললাম। উৎপাদন করার পর এটার একটা রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে, রাইট? এই রূপগত উপযোগটা আমার ব্যবসায়ের প্রথম উপযোগ। খেয়াল করে দেখো, তুমি যে কোনো পণ্য উৎপাদন করলে, সেটা হতে পারে একটা মোবাইল ফোন, সেটা হতে পারে একটা কলম। এই কলমটা উৎপাদন করার পর তুমি যদি এটা ফ্যাক্টরিতে রেখে দাও, তাহলে কিন্তু এটা আমি মানে কাজে লাগাতে পারবো না। আর আমি হচ্ছি, যখন আমি নিজেকে বোঝাচ্ছি, তোমাকে বোঝাচ্ছি, আমরা হচ্ছি ভোক্তা শ্রেণী, তাই না? আমরা কনজিউমার। সো আমাদের কাছে যদি প্রোডাক্টটা এসে না পৌঁছায়, তাহলে তো সেই মুনাফা কোথা থেকে হবে, তাই না? তাহলে এই প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে আমার কাছে ট্রাভেল করাতে হবে। ট্রাভেল করানোর জন্য পদে পদে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকবে। হতে পারে যে আমার কাছে আসবে, কোনো ট্রান্সপোর্টেশন নাই, আমার কাছে আসবে, আসার মতো যে ট্রাক ভাড়া করতে হবে, সেই ট্রাকের ড্রাইভারকে দেওয়ার মতো আমার কাছে ভাড়া নাই। আরও কি হতে পারে, এই যে ট্রাকে করে তুমি প্রোডাক্টটা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করছো, সেই প্রোডাক্টটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। খুবই ঝুঁকি সংক্রান্ত একটা পথ দিয়ে সেটা আসবে। হতে পারে ওয়েদার ইস্যুসের জন্য যদি আমার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি কোনোটা ভেঙে যায়, তাহলে এটার দায়ভার কে নেবে? ঠিক এই ধরনের সমস্যাগুলা, প্রতিবন্ধকতাগুলা দূর করতে হয়। দূর করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয় সেটা হচ্ছে উপযোগিতা সৃষ্টি করা। তার মানে রূপগত উপযোগ কি করছে? যে আমার হতে পারে আমি প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সেই কাজটা করছি। তো এই প্রাকৃতিক সম্পদটা যতদিন পর্যন্ত প্রকৃতির মধ্যে ছিল, ততদিন পর্যন্ত এটা আমার কোনো কাজে আসতো না, কাজে লাগতো না। কখন কাজে লাগতো? যেই মুহূর্তে আমি সেটাকে ওই প্রকৃতি থেকে উঠালাম, আহরণ করলাম, করে আমি নতুন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম। সো এটা গেল আমার উৎপাদন করলাম। উৎপাদনের ফলে ওই প্রকৃতি থেকে যখন সেটা আমার ফ্যাক্টরি পর্যন্ত আসলো, সেটার রূপগত উপযোগ সৃষ্টি হলো। অর্থাৎ এটার যে চেহারা, সেটা আমি পাল্টে দিলাম। রূপগত উপযোগ সৃষ্টি করার পর যেহেতু এটা এখন আমার কাছে আসতে হবে, তাই না? ভোক্তার কাছে আসতে হবে। ভোক্তার কাছে আসার জন্য ফার্স্ট অফ অল এটাকে পরিবহন করাতে হবে। পরিবহন এর মানে হচ্ছে আমার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো, তার মানে আমার একটা স্থানগত সমস্যা দূর হয়ে গেল। দেন পরিবহন তো করালাম। আচ্ছা, পরিবহন করানোর সময় নিশ্চয়ই অনেক বেশি ঝুঁকি ছিল। বলছিলাম যে আমার যদি কোনো কারণে এটা ভেঙে যায়, তখন এটার দায়ভার কে নেবে? সো এই ঝুঁকিগত যে একটা সমস্যা ছিল, সেটা দূর করলো আমার বিমা। আচ্ছা, এটা ওপরের নিচে লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা করার জন্য আমি বিমা করলাম, আর বিমা আমার সেই ঝুঁকিটাকে মিটিয়ে দিল। এরপর এই পরিবহনটার একটা ভাড়া ছিল, ভাড়া দেওয়ার জন্য তুমি কি করলে? তুমি ব্যাংক থেকে লোন নিলে। এই ব্যাংকের লোনটা তোমার অর্থগত একটা সমস্যা মিটিয়ে দিল, অর্থাৎ একটা প্রতিবন্ধকতা দূর করলো। ফাইনালি তুমি এটা গুদামজাত করলে। গুদামজাত করার ফলে তুমি এক সিজনে যা কিছু উৎপাদন করলে, সেটা আরেকটা সিজন পর্যন্ত ব্যবহার করতে পারছো। সেটা হতে পারে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে, সেটা হতে পারে অপচনশীল দ্রব্যের ক্ষেত্রে। একটা জিনিস বলে রাখি, যখন তুমি গার্মেন্টসের কোনো একটা প্রোডাকশনের কথা বলো, ওরা কিন্তু ব্যাচ ওয়াইজ প্রোডাকশন করে, তাই না? একটা নির্দিষ্ট ব্যাচের মধ্যে এত পরিমাণে প্রোডাক্ট বানায়। কখনো খেয়াল করেছো কেন ব্যাচ নাম্বার দেওয়া হয়, কেন ব্যাচ দিয়ে আইডেন্টিফাই করা হয় এক একটা প্রোডাক্টকে? এর কারণ হচ্ছে এক একটা ব্যাচের জন্য যতটুকুন ম্যাটেরিয়াল দরকার হয়, কাঁচামাল দরকার হয়, ঠিক ততটুকুন কাঁচামাল একটা যন্ত্র বা যেই একটা বড় বড় যন্ত্রপাতির মাধ্যমে তুমি প্রোডাকশনটা করছো ফ্যাক্টরিতে, প্রত্যেকটা যন্ত্রের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। অত পরিমাণ ম্যাটেরিয়ালের বেশিও নিতে পারে না, ওর ক্যাপাসিটি নাই।
অত পরিমাণ বিদ্যুতের বেশিও নিতে পারে না, অত পরিমাণ প্রোডাক্টের বেশিও আসলে ওই দিন উৎপাদন করতে পারবে না। এর মানে হচ্ছে এক একটা ব্যাচ ওয়াইজ এক একটা যন্ত্র পরিচালনা করা হয়। সো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যা কিছু উৎপাদন হবে ওটা ওই ব্যাচ দিয়ে আইডেন্টিফাই করা হবে। এত কিছু বলার রিজন হচ্ছে যে প্রোডাকশন সবসময় হতে থাকে না, একটা নির্দিষ্ট সময় প্রোডাকশন হয় এবং ওই নির্দিষ্ট সময় প্রোডাকশন হওয়ার পর আমার আরেকটা সিজন পর্যন্ত ওই সেম প্রোডাক্টটা সেল করতে হয়। তার মানে তোমাকে সারা বছর ধরে একটা প্রোডাক্টের ডিম্যান্ড থাকছে কিন্তু সবসময় উৎপাদন হচ্ছে না। এই যে মধ্যবর্তী একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা পূরণ করে হচ্ছে গুদামজাতকরণ অর্থাৎ ওয়্যার হাউজিংয়ের কারণে আমার সময়গত একটা প্রতিবন্ধকতা যেটা থাকে সেটা দূর হয়ে যায়। ফাইনালি তোমাকে এটাকে ক্রয় বিক্রয় করতে হয়। তুমি যখন ফ্যাক্টরিতে উৎপাদন করছো, উৎপাদনকারীর কাছ থেকে সেটা পাইকারের কাছে যাচ্ছে, পাইকারের কাছ থেকে আড়তদারের কাছে যাচ্ছে, আড়তদারের কাছ থেকে খুচরা ব্যবসায়ীর কাছে যাচ্ছে। তার মানে প্রোডাক্টের অনেকবার হাত বদল হচ্ছে। এই হাত বদল হওয়াটা হচ্ছে ক্রয় বিক্রয়, যার মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। আর ফাইনালি আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে তোমাকে ইনফর্ম করা হয়, তোমাকে ইনফরমেশন পাস অন করা হয়, যেটার কাজ করে বিজ্ঞাপন। বিজ্ঞাপন তাহলে আমাকে ইনফরমেশন দিচ্ছে, অর্থাৎ তথ্যগত প্রতিবন্ধকতা দূর করছে, অর্থাৎ তথ্যগত উপযোগ সৃষ্টি করছে। ঠিক এরই মাধ্যমে খেয়াল করো, তুমি মোট 6 ধরনের উপযোগিতা সৃষ্টি করছো। আর ফার্স্ট উপযোগিতাটা ছিল রূপগত উপযোগিতা। দ্যাট মিন্স ব্যবসায় যখন সম্পূর্ণটা হয়ে কাজ করে, সম্পূর্ণ একটা সাইকেল, সেই সাইকেলের জন্য রূপগত উপযোগ আমার একটা উপযোগিতার কাজ করে, আর বাকি যে 6টা উপযোগিতা সেই কাজটা করে বাণিজ্য। প্রথমটা আশা করছি দেখতে পাচ্ছ, শিল্প, আর বাকি 6টা কাজ করছে বাণিজ্য। অর্থাৎ এই দুটোর সম্মিলন হচ্ছে ব্যবসায়, যা কিনা 7 ধরনের উপযোগিতা সৃষ্টি করে। এবং এত কিছু বলার পর যেটা তোমাকে বুঝতে হবে তা হচ্ছে এই সমীকরণটা আমার ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যেটা কিনা আমার বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে জিজ্ঞেস করা হয়। ব্যবসায় মোট কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে? ব্যবসায়ের মোট উপযোগিতার সংখ্যা 7, এর মধ্যে একটা করে হচ্ছে শিল্প, সেটা হচ্ছে রূপগত উপযোগ। বাকি 6টা করে বাণিজ্য, যা কিনা স্থানগত, ঝুঁকিগত, অর্থগত, সময়গত, সত্যগত আর তথ্যগত। সো এই ছিল আমাদের জন্য আজকে ব্যবসায়ের উপযোগিতা। ঠিক ব্যবসায়ের উপযোগিতার সাথে পরবর্তীতে আমরা আরেকটা টপিক দেখব। বাই দিস টাইম তুমি যদি চাও এটা কোথাও একটু লিখে রাখতে পারো, যদি তুমি মনে করো পরবর্তীতে তোমার এটা কাজে লাগবে। সো এরই সাথে আমরা আজকে আরেকটা জিনিস একটু জেনে নেব। আচ্ছা, ব্যবসায়ের এই 7টা উপযোগের মধ্যে প্রথম উপযোগ যে সৃষ্টি করে সেটা হচ্ছে শিল্প। সেই শিল্প নিয়ে খুব বেশি না, অল্প কিছু জিনিস নিয়ে আজকে আমরা একটু নাড়াচাড়া করবো, একটু জানার চেষ্টা করব। প্রথমত যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে শিল্প মোট কয় ধরনের, শিল্পের প্রকারভেদগুলো একটু জানবো। ঠিক আছে, প্রথম প্রকারভেদটা হচ্ছে প্রজনন শিল্প, এরপর নির্মাণ শিল্প, নিষ্কাশন। আমি জানি তোমরা অলরেডি এটা জানো, তো আমার সাথে সাথে একটু মনে করার চেষ্টা করো, একটু দেখা যাচ্ছে তোমার কতটুকু মনে পড়ছে। আচ্ছা, প্রজনন শিল্প, নির্মাণ শিল্প, নিষ্কাশন শিল্প, সেবা পরিবেশক, আর লাস্টে, আচ্ছা আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখানে আরেকটা টপিক লিখে দিলাম যাতে করে তোমরা দেখতে পাও, আমার মনে হয় এরপর দেখতে পাচ্ছিলে না। আচ্ছা, এইটুকুন যদি দেখতে না পাও একটু কমেন্ট সেকশনে মেনশন করো, আমি একটু উপরে তুলে দিতে পারবো। ওকে, তো কথা বলছিলাম প্রজনন শিল্প নিয়ে। প্রজনন শিল্প নিয়ে কথা বলার জন্য সবটা মুছে আমরা নতুন করে আবার দিয়ে দিচ্ছি। প্রজনন শিল্পের জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে
কোন কোন বস্তুগুলোকে আসলে আমরা প্রজনন শিল্পের আন্ডারে ফেলি? ফার্স্ট অফ অল বায়োলজিক্যাল প্রোডাক্টস। একটু খেয়াল করো, আমরা কিন্তু আজকে এইচএসসির ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, আমরা কিন্তু আরেকটু আপডেটেড আরেকটু অ্যাডভান্স লেভেলে কথা বলছি, বিকজ আমরা নিজেদেরকে প্রিপেয়ার করছি ইউনিভার্সিটির জন্য, তাই না? সো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য তুমি শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজটা নিয়ে যাওয়াটাই এনাফ না। এই কারণে আজকে আমরা একটু ইনডেপথ দেখছি যে প্রজনন শিল্পের জন্য যেই ধরনের প্রোডাক্টগুলোকে প্রজনন শিল্পের আন্ডারে ফেলা হয়, প্রথমত ফেলা হয় বায়োলজিক্যাল প্রোডাক্টস। বায়োলজিক্যাল প্রোডাক্টসের মধ্যে খেয়াল করো, নার্সারিতে কি থাকে, যে আমরা একটা গাছের চারা থেকে অনেকগুলো গাছের চারা তৈরি করি, গেল। হ্যাচারিতে কি করা হয়, একটা মাছের পোনা থেকে অনেকগুলো মাছের পোনা আমরা তৈরি করি। আগে বলেছিলাম, একটু আগে যখন কথা বলছিলাম, যে ব্যবসায় করি দু ধরনের জিনিস নিয়ে, একটা পণ্য একটা সেবা। বায়োলজিক্যাল হোক নন বায়োলজিক্যাল হোক, সবই কিন্তু আমার জন্য প্রোডাক্ট, রাইট? তার মানে মাছের চারাও আমার জন্য প্রোডাক্ট, একটা গাছের চারাও আমার জন্য প্রোডাক্ট, সরি মাছের পোনা। সো এই যে বললাম নার্সারি হ্যাচারি সব কিছু আসলে বায়োলজিক্যাল প্রোডাক্টস বলা হয় এগুলাকে। সো এই যে নার্সারি আর হ্যাচারির জন্য একটা জিনিস মনে রেখো, যখন একটা পণ্য ব্যবহার করে তুমি অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারছো, একাধিক পণ্য। আচ্ছা, তাহলে একটা পণ্য ব্যবহার করে যখন তুমি একাধিক পণ্য তৈরি করতে পারছো, সেটাকে আমরা বলবো প্রজনন শিল্প। সো এই প্রজনন শিল্পের মধ্যে ফার্স্ট অফ অল বায়োলজিক্যাল প্রোডাক্টস থাকে, যেটা কিনা তোমার অ্যাডমিশন টেস্টে ওই যে এমসিকিউজগুলো থাকবে ওখান থেকে পয়েন্ট আউট করতে তোমার জন্য ইজিয়ার হবে, যে বায়োলজিক্যাল প্রোডাক্টসগুলো সবসময় আমার প্রজনন শিল্প হবে। তবে নট নেসেসারিলি যে বায়োলজিক্যাল প্রোডাক্ট হলেই সেটা প্রজনন হবে, তবে প্রজনন হতে হলে খেয়াল করবে বায়োলজিক্যাল প্রোডাক্টটা কি একটা ব্যবহার করে অনেকগুলো পণ্য তৈরি করা হচ্ছে কিনা। এরপর আরেকটা দেখব নিষ্কাশন শিল্প, যেটা কিনা খুব ইম্পর্ট্যান্ট। নিষ্কাশন শিল্পের মধ্যে কি বলা হয়, যে একটু লিখে রাখি বোর্ডে, গাইজ তোমরা যারা আজকে ক্লাসে এসছো তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসটা আজকে শেয়ার করো, সো দ্যাট তোমার বন্ধু যেন আমাদের আজকে লাইভটাতে অ্যাটেন্ড করতে পারে। আচ্ছা, সো নিষ্কাশন শিল্পের মধ্যে কিছু প্রোডাক্টস বায়োলজিক্যাল থাকবে। বলা হতে পারে যে বন থেকে কাঠ সংগ্রহ, বলা হতে পারে সমুদ্র থেকে লবণ আহরণ। তাহলে ঘটনাটা দাঁড়ালো যে আমি বন থেকে কাঠ সংগ্রহ করছি, সমুদ্র থেকে লবণ আহরণ করছি, সমুদ্র থেকে মাছ ধরছি। এই কাজগুলোকে তাহলে আমি কোন শিল্পের মধ্যে পড়বো এবং আমি বুঝবো কীভাবে যে এটা আমার নিষ্কাশন শিল্পের মধ্যে পড়ে? সো নিষ্কাশন শিল্প হিসেবে আইডেন্টিফাই করার জন্য খেয়াল রেখো, কিছু শব্দ সবসময় সেম থাকে, মানে ব্যাপারটা এরকম যে এর বাইরে কোনো শব্দ বাংলা ভাষায় নাই, অনেকটা এরকম। সো আহরণ, নিষ্কাশন, ধরা, সংগ্রহ করা, এই শব্দগুলো যখন তুমি কোনো একটা উত্তোলন করা, আর একটা শব্দ উত্তোলন করা, যখন এই শব্দগুলো তুমি কোনো একটা অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনে কিংবা এমসিকিউর মধ্যে পাবা, তখন বুঝতে হবে যে এই ওয়ার্ডসগুলার অ্যান্সার একমাত্র নিষ্কাশন শিল্প। ওকে, আরেকটা রিজন হচ্ছে, যখন বলছিলাম বায়োলজিক্যাল প্রোডাক্টস হলেই সেটা প্রজনন হবে না, কেন প্রজনন হবে না? খেয়াল করো, বন থেকে কাঠ সংগ্রহ করার মতোই আরেকটা আছে, সমুদ্র থেকে মাছ আহরণ করা। খেয়াল করো, সমুদ্র থেকে মাছ আহরণ করা আর মাছের পোনা দিয়ে হ্যাচারি চাষ করা দুটাই বায়োলজিক্যাল গুডস। আচ্ছা, যখন হ্যাচারি বলছি তখন আমি সেটাকে বলছি প্রজনন শিল্প, কারণ একটা মাছের পোনা থেকে আমি অনেকগুলো মাছের পোনা তৈরি করতে পারছি। যখন সমুদ্র থেকে মাছ ধরছি তখন আমি এই আহরণ শব্দটা, যেহেতু এই লিস্ট অনুযায়ী মিলে গেল, সো এই আহরণ শব্দটা দেখে আমি বায়োলজিক্যাল প্রোডাক্টসের মধ্যেও এই ডিফারেন্সিয়েশনটা করতে পারছি। সো যারা যারা চাও এই ছোট্ট লিস্টটা তোমার খাতায় কোথাও একটা নোট ডাউন করে রাখো, সো দ্যাট পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবে তখন তোমার জন্য এটা একটা রিমাইন্ডার হিসেবে কাজ করে।
আচ্ছা, এর পরের ভাগগুলো মনে রাখার জন্য খুব একটা কষ্ট করতে হবে না তোমাকে, যেটা কিনা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প আর আম, প্রস্তুত শিল্প আর নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পটা নিয়ে একটু বলে দেই যে সেবা পরিবেশক শিল্পটার মধ্যে কোনটা কোনটা পড়ে। সেবা পরিবেশক শিল্প, বলছিলাম না যে তোমাকে কোনো ডেফিনেশন দিয়ে জিজ্ঞেস করা হবে না অ্যাডমিশন টেস্টে যে এটার ডেফিনেশন কি হবে কিংবা এটার এক্সাম্পল কি হবে। জিজ্ঞেস করা হবে এই যে বিটিসিএল, বিটিসিএল কী ধরনের শিল্প। বিটিসিএল নামটা দেখে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে বিটিসিএল কি করে। বিটিসিএল তোমাকে সেবা দেয়, সেবা দেয় না? তার মানে বিটিসিএল, রবি, রবি প্রাইভেট, এটা গভর্নমেন্ট, বিআরটিসি, ওয়াসা, এই ধরনের যাবতীয় অর্গানাইজেশন যারা তোমার কাছে কোনো পণ্য বিক্রি করছে না, যারা তোমাকে একটা নির্দিষ্ট সেবা বিক্রি করছে, তাকে আমরা বলবো সেবা পরিবেশক শিল্প। এবং এই নামগুলো দিয়ে আসলে অ্যাডমিশন টেস্টে খুব সিম্পল একটা প্রশ্ন করা হবে। সেবা পরিবেশক দেখে তোমার হয়তো মনেই হবে না যে সেবা পরিবেশকটা পড়ে যাওয়ার কিছু আছে, পড়ে যাওয়ার আসলেও কিছু নাই, ট্রু। কিন্তু অ্যাডমিশন টেস্টে যাওয়ার সময় তোমাকে তোমার কমন সেন্সটাকে খুব শার্প করে নিয়ে যেতে হবে, যেন পরীক্ষার হলে আনকমন একটা কোয়েশ্চেন যেটা কখনো পড়োনি সেটা পেয়েও যেন তুমি ফাইন্ড আউট করতে পারো যে এরা কোন জিনিসটা এদের মধ্যে সেম, সেম জিনিসটা ফাইন্ড আউট করো। ওরা তোমার কাছে কী সেল করছে, সেবা। সিমিলার একটা গ্রাউন্ডে নিয়ে আসো, তাহলে দেখবা তোমার জন্য পরীক্ষার হলে যে কোনো সাবজেক্ট হোক, নট নেসেসারিলি ইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং হতে পারে, ইংলিশে তো সব থেকে বেশি হয় এটা, বাংলা, সব ক্ষেত্রে দেখবা যে একটা কমন গ্রাউন্ডে যখন তুমি নিয়ে আসতে পারবা, যখন কোয়েশ্চেনটাকে কনস্ট্রাক্ট করতে পারবা, এটার অ্যান্সার করাটা ইজি হয়। এবং ইংলিশের ক্ষেত্রে এটা আমার সাথে সব থেকে বেশি হতো যে যখন দেখতাম কোনো একটা ওয়ার্ড কখনো শুনি নাই, চেষ্টা করতাম কোনো একটা সেন্টেন্সের মধ্যে সেটাকে পোর্ট্রে করার, ফাইন্ড আউট করার এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে? ঠিক একইভাবে কী ধরনের তোমাকে সার্ভিস দিচ্ছে এটা জানার মাধ্যমে তুমি ইজিলি বের করতে পারো যেটা কী ধরনের শিল্প হবে। সো শিল্পের এই প্রথম শ্রেণী বিভাগটার পর আমরা আরেকটা শ্রেণী বিভাগ দেখব যেটা কিনা প্রস্তুত শিল্প, ঠিক আছে? সো প্রস্তুত শিল্প, ওদের কিছু নির্দিষ্ট ভাগ আছে যে ভাগগুলো দেখার মাধ্যমে ব্যবসায় সম্পর্কে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রস্তুত শিল্প আগে একটু লিখে নিই, খেয়াল করে দেখো, ব্যবসায় নিয়ে ছোট্টবেলা থেকে পড়ে এসছো ক্লাস 9 থেকে, কিন্তু এখনও দেখো অনেক টপিক আছে যেটা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হওয়া এখনও তোমার বাকি। সো অ্যাডমিশন টেস্টে সেই জিনিসগুলোর উপর একটু বেশি ফোকাস দিয়ে যেও। আর ম্যানেজমেন্ট থেকে, ট্রাস্ট মি, ম্যানেজমেন্ট থেকে তোমার জন্য নাম্বার ক্যারি করাটা একদমই কঠিন কাজ না। যেটা করতে হবে সেটা হচ্ছে অন্য সব সাবজেক্টে যেরকম সময় দিচ্ছ, ম্যানেজমেন্টের জন্য জাস্ট যখন পড়তে বসবা একটু চোখ নাক কান খোলা রেখে পড়বা, যে জানার চেষ্টা করবা যে আরে অ্যাপেলের লোগোটাকে বলি, লোগো সহ থাকলে বলি আইফোন, আর কোম্পানির নাম অ্যাপেল, এটা কেন? সো এই ধরনের প্রশ্ন যখন নিজেকে করতে শিখবে তখন বুঝে যাবে যে তুমি অ্যাডমিশন টেস্টের জন্য ফুললি প্রিপেয়ার। আদারওয়াইজ আমরা আছি 10 মিনিট স্কুলে। ওকে, সো প্রস্তুত শিল্পের বেসিক কিছু ভাগ দেখব। ভাগগুলোর নাম আগে একবার একটু লিখে রাখি। ফার্স্ট অফ অল বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, নামগুলো একটু কঠিন বাট আমরা একটু পরে খুব সিম্পল একটা ট্রিকের মাধ্যমে সেটা মনে রাখবো। সো বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোজন শিল্প, ওকে, বিশ্লেষণ, যৌগিক, সংযোজন এবং প্রক্রিয়াভিত্তিক শিল্প। সরি, আই গট ডিস্ট্রাক্টেড। সো বিশ্লেষণ শিল্প হচ্ছে সেই শিল্প যেখানে তুমি একটা প্রোডাক্টকে ব্রেক ডাউন করছো। এটা মনে রাখার জন্য, একটা শব্দ মনে রেখো যে অ্যানালিসিস। যখন তুমি প্রকৃতি, আচ্ছা একটু বড় করে ডেফিনেশনটা আমি বলি, বাট ডেফিনেশনটা কিন্তু মুখস্থ করার জন্য না, ডেফিনেশনটা আমি তোমাকে বলছি জাস্ট তোমাকে বোঝানোর জন্য। যখন প্রকৃতি প্রদত্ত একটা সম্পদকে বিশ্লেষণের মাধ্যমে অনেকগুলো ভিন্ন ভিন্ন পণ্যে রূপান্তর করা যায় সেটাকে আমরা বলি বিশ্লেষণ শিল্প।
অনেকগুলা কঠিন কঠিন শব্দ, রাইট? সো খেয়াল করো, তুমি প্রকৃতি প্রদত্ত সম্পদ কোনটাকে ভাগ করে অনেক ধরনের প্রোডাক্ট পাও? কয়লা। এবং এই কয়লার এক্সাম্পলটা তোমার বইয়ে অনেকবার দেয়া আছে। খেয়াল করো, কয়লা প্রকৃতি প্রদত্ত সম্পদ কি না? প্রকৃতি প্রদত্ত। কয়লাকে আমি বিশ্লেষণ করলাম, আমি পেলাম কোক কয়লা, আমি পেলাম কয়লা, লিখে দিই পরে তো সবাই ভাববে কোকা কোলা। সো কয়লা, কোক কয়লা, আরও পাও ন্যাপথলিন, এই ধরনের বিভিন্ন প্রোডাক্টস তুমি একমাত্র কয়লা থেকে পেয়ে যাও। আরও পাই হচ্ছে তোমার এডিবল, যেটাকে বলা হয় না যে তোমার ওষুধের মধ্যে ইউজ করা হয় এক ধরনের কোক, চারকোল, যেই চারকোলটা হচ্ছে তোমার এডিবল, মানে মানুষ খায় এটা, মানে ভেতরে ডেটক্স করার জন্য বডির ভিতরে। তো সেই এডিবল চারকোলটাও কয়লার একটা অনেক রিফাইন্ড একটা রূপ। আর কয়লা থেকে আরও একটা মজার জিনিস পাই, যেটা কিনা মেয়েদের সব থেকে বেশি মনে থাকে, সেটা হচ্ছে ডায়মন্ড। ওকে, সো কয়লা থেকে আমি অ্যানালিসিসের মাধ্যমে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি। তার মানে প্রকৃতি প্রদত্ত সম্পদকে যখন বিশ্লেষণ করে অনেকগুলো রূপে তুমি বিভিন্ন প্রোডাক্টস পাও, পণ্য পাও, সেটাকে আমরা বলে থাকি বিশ্লেষণ শিল্প। আর আরেকটা হচ্ছে যৌগিক শিল্প। যৌগিক শিল্পের জন্য মনে রাখতে হবে যে একটু আগে পড়ছিলাম না আমরা বিশ্লেষণ শিল্প, আর যৌগিক শিল্পটা হচ্ছে যখন এটা একটা কেমিক্যাল হয়, কেমিক্যাল গুডস। আচ্ছা, তাহলে কেমিক্যাল গুডস কি? কেমিক্যাল গুডস হচ্ছে, খেয়াল করো, সিমেন্ট, সাবান, এই প্রোডাক্টসগুলোর মধ্যে এটার একটা কমন গ্রাউন্ড কি, যে এই প্রোডাক্টগুলো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাঁচামাল দিয়ে বানানো হয় কম্বাইন্ডলি, এবং তুমি চাইলেও এটার পূর্ববর্তী রূপে ফেরত যেতে পারো না। যেমন সাবান করার জন্য ব্যবহার করা হয় চর্বি, ক্ষার, বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করা হয়। আচ্ছা, যখন আমি বলছিলাম কয়লা থেকে তুমি ব্রেকডাউন করে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টস পাও, রাইট? আর এখানে এটা একটা কমপ্লিট প্রোডাক্ট। এই কমপ্লিট প্রোডাক্টটাকে আমি ভাগ করে প্রিভিয়াস কোনো একটা রূপে ফেরত যেতে পারি না। দিস ইজ ইম্পসিবল। ওকে, যেটা করতে পারি না, তখন আমরা এটাকে বলি, এই কেমিক্যাল গুডসটাকে আমরা বলি যৌগিক শিল্প। সাবান, সিমেন্ট, খেয়াল করো, সাবান থেকে তুমি কখনো চাইলে চর্বিতে ফেরত যেতে পারবা? সাবান থেকে সুগন্ধি আলাদা করতে, ক্ষার আলাদা করতে? আমরা কিন্তু এটা করতে পারি না। যেই ধরনের গুডস থেকে এটা করতে পারো না, সেটাকে আমরা বলবো যৌগিক শিল্প। আর সব থেকে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে আসে ইউজুয়ালি, সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্পের ঠিক অপোজিট হচ্ছে যৌগিক শিল্প। একটা হচ্ছে বিশ্লেষণে কি করা হয়? বিশ্লেষণটা থেকে ভেঙে তুমি অনেকগুলা পণ্য পাও, রাইট? আর যৌগিকে কি করা হয়? যৌগিকে ঠিক অপোজিট দিকটা করা হয়। যৌগিক নিজেই একটা পণ্য, এবং যৌগিক থেকে উল্টো দিকে গেলে তুমি পাও অনেকগুলো কাঁচা মাল। এই একটা ডিফারেন্স তোমার অ্যাডমিশন টেস্টে একটা অনেক ইম্পর্টেন্ট অবজেক্টিভ তোমাকে দাগাতে সাহায্য করবে, যে বিশ্লেষণ শিল্পের ঠিক অপোজিট হচ্ছে যৌগিক শিল্প। সো লিখে দিই বিশ্লেষণ ভার্সেস যৌগিক। এই একটা জিনিস পারলে কোথাও নোট ডাউন করে রাখো, যে বিশ্লেষণ শিল্প এটা ইটসেলফ কাঁচামাল, লিখে রাখি। আচ্ছা, এই কাঁচামালটা থেকে আমি বিশ্লেষণ করে কি পাই? ফিনিশড গুডস, পণ্য। আর যৌগিক হচ্ছে ইটসেলফ একটা পণ্য, সেটা থেকে ব্রেকডাউন করে আগে অনেকগুলো কাঁচামাল আইডেন্টিফাই করতে পারো, কিন্তু চাইলেও সেই অবস্থায় ফেরত যেতে পারো না। একটু কষ্ট করে এটা কোথাও নোট ডাউন করে রাখো তোমার বোঝার সুবিধার্থে, যাতে পরবর্তীতে যখন তুমি রিভিশন করবে তখন তোমার বুঝতে অসুবিধা না হয়। আর এরপর দেখবো সংযোজন শিল্প। খুবই সিম্পল, সংযোজন শিল্প নিয়ে একদম কোনো মাথা ব্যথা নাই। সংযোজন শিল্প মনে রাখার জন্য, আচ্ছা, সংযোজন শিল্প মনে রাখার জন্য একটা ওয়ার্ড মোর দেন এনাফ, সেটা হচ্ছে হার্ডওয়্যার। এটা একটু ঝটপট লিখে রাখো যে সংযোজন শিল্প পড়ার জন্য তোমাকে এই একটা শব্দ মনে রাখতে হবে, তা হচ্ছে হার্ডওয়্যার। অর্থাৎ
সংযোজন শিল্পে আসলে কি কি করা হয়, যে বিভিন্ন শিল্পে উৎপাদিত অর্ধপ্রস্তুত পণ্যকে একত্রীকরণ করা হয়। কি করা হয়? একত্রীকরণ। আচ্ছা, তাহলে এই যে একটা শিল্প, তাহলে এটা এক্সাম্পল কি? এক্সাম্পলগুলো মনে রাখো, তাহলে তোমার জন্য পুরোটা ডেফিনেশন মনে রাখা ইজিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে মোবাইল ফোনস, কম্পিউটার, গাড়ি, সিম কার্ড, পেন ড্রাইভ, এনি সোর্টস অফ হার্ডওয়্যার বলতে যা যা বুঝো সব কিছুর এক্সাম্পল আমার এখানে সংযোজন শিল্পের মধ্যে আসবে। সো এটা ছিল প্রস্তুত শিল্পের খুবই বেসিক কিছু ব্রেকডাউন, যেগুলো কিনা বই পড়েছো, অনেক থিওরি তুমি জেনেছো, কিন্তু তারপরেও ব্যবসা সম্পর্কে এই বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার করাটা প্রয়োজন ছিল। আর এরপর দেখবো ব্যবসায় পরিবেশ নিয়ে। সো ব্যবসায় পরিবেশ নিয়ে আমরা সবাই মোটামুটি জানি যে এইচএসসিতে বিভিন্ন সময় পড়ে এসছে ব্যবসায় পরিবেশগুলো কি কি। তো ব্যবসায় পরিবেশ হচ্ছে, খেয়াল করে দেখো, স্পেনে স্যাফরন উৎপাদন করা হয়, তাই না? জাফরান। বাংলাদেশ উৎপাদন করা হয় জামদানি। নিশ্চয়ই এমন কিছু ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরগুলোর জন্য ওই দেশে ওই একটা প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব, যেটা আমার দেশে সম্ভব না। অলিভ অয়েল কেন বাংলাদেশে হয় না? বাংলাদেশে তো জলপাই হয়, কিন্তু বাংলাদেশের জলপাই থেকে, বাংলাদেশের জলপাই যে পরিমাণে ভিটামিন সি, সেটা আবার ওদের দেশের জলপাইতে আমরা পাবো না। এই যে এক একটা দেশ, এক একটা ভৌগোলিক পরিসীমা, এক একটা ভূপ্রকৃতিগত কারণে এক একটা প্রোডাক্ট ডিফারেন্ট হয়, সেটাকে বলা হয় ওই দেশের ব্যবসায়িক পরিবেশ। ওই একটা ভূপ্রকৃতি, ওই একটা নদ নদী, ওই একটা জলবায়ু ওই দেশকে এমন কিছু বেনিফিট দেয়, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়, যেগুলো অন্য কোনো দেশ চাইলেও নিতে পারে না। সো এই উপাদানগুলো হচ্ছে ব্যবসায়িক পরিবেশের উপাদান। ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানার জন্য আমরা একটা ছোট্ট ওয়ার্ড দেখব, সেটা হচ্ছে, একটু চেষ্টা করো আমার সাথে সাথে এগুলোকে ব্রেক ডাউন করার। অনেকে আমি জানি অলরেডি জেনে গেছো, সো তাও বলছি। পেস্টেল এই ওয়ার্ডটা দিয়ে আমরা ডিফাইন করি ব্যবসায়িক পরিবেশকে। তোমাকে যখন অ্যাডমিশন টেস্টে বা যে কোনো জায়গায় কেউ প্রশ্ন করতে পারে যে ব্যবসায়িক পরিবেশ তো জানো, তাহলে আমাকে একটু বলো পেস্টেলের ফুল ফর্মটা কি। পেস্টেলের ফুল ফর্ম হচ্ছে, পিতে পলিটিক্যাল, ইতে ইকোনমিক, এস দিয়ে সোশ্যাল, টিতে টেকনোলজিক্যাল, ইতে এনভায়রনমেন্টাল, অনেক বড় শব্দ, এলতে লিগ্যাল। এর মানে হচ্ছে তোমার জানা, তুমি এর আগে বিভিন্ন সময় জেনেছো যে ব্যবসায় পরিবেশের উপাদান হচ্ছে ফার্স্ট অফ অল ভূপ্রকৃতিগত, এরপর অর্থগত, এরপর সামাজিক, এরপর রাজনৈতিক, এরপর আইনগত, এরপর প্রযুক্তিগত। ঠিক এই উপাদানগুলো সাজিয়েই করা হয়েছে পেস্টেল। সো এই ব্যবসায়িক পরিবেশের এই পেস্টেল, এই একটা সমীকরণ যদি জানা থাকে তোমার, তাহলে তোমার জন্য অ্যাডমিশন টেস্টে অনেকগুলো প্রশ্নের উত্তর করাটা ইজি হবে। আসতে পারে যে ব্যবসায়িক পরিবেশ সংক্রান্ত নিম্নের কোন শব্দটি ব্যবসায়িক পরিবেশকে রিপ্রেজেন্ট করে। থাকতে পারে পেস্টেলের বদলে আরও অনেক ধরনের শব্দ থাকতে পারে, তখন তুমি পেস্টেলটাকে রাইট অ্যান্সার হিসেবে দাগাচ্ছ। আসতে পারে পেস্টেলের মধ্যে এল কোন শব্দটিকে প্রতিনিধিত্ব করে লিগাল শব্দটিকে, অর্থাৎ আইনগত পরিবেশ। লিগাল ওয়ার্ডটা না থাকতে পারে, তখন তোমাকে বাংলায় দিয়ে দিতে পারে যে পেস্টেলের এল অক্ষরটি নিম্নের কোন পরিবেশকে প্রতিনিধিত্ব করে। হয়তো বা তখন তোমাকে অবজেক্টিভের মধ্যে এমসিকিউগুলো দিয়ে দিল বাংলায়, দিয়ে দিল আইনগত পরিবেশ। তো তুমি যদি পেস্টেল না জানো, তোমার জন্য কিন্তু লিগেলটা তখন ফাইন্ড আউট করা ইজি হবে না। গাইজ, এই কারণে তুমি এটাকে একটু কোথাও নোট ডাউন করে রাখো, যেন ভবিষ্যতে যখন রিভিশন করবা অ্যাডমিশন টেস্ট ঠিক আগে, তখন যেন তোমার জন্য এটা মনে পড়ে যায়। আচ্ছা, পেস্টেলের আমরা সব উপকরণ নিয়ে আজকে কথা বলবো না, সেই উপকরণগুলো নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে বেশি কনফিউশন হয়। খেয়াল করে দেখো, ইকোনমিক কিংবা আমার অর্থগত যে পরিবেশটা, সেই পরিবেশটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা অর্থনৈতিক পরিবেশটা নিয়েই কথা বলবো। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের একটা উল্লেখযোগ্য উপকরণ হচ্ছে মানব সম্পদ।
কথা বলছিলাম পরিবেশ নিয়ে, তাহলে মানব কেন চলে আসলো এটার মধ্যে? তাহলে রিজন হচ্ছে মানব মানে শ্রম ছাড়া তো আসলে কোনো ব্যবসা হতে পারে না, তাই না? আমাদের ভূমি, মূলধন, সংগঠন, শ্রম, এই 4টা উপকরণ আমরা একটু আগে রিপিট করেছিলাম। সো অর্থনৈতিক পরিবেশের মধ্যে মানব সম্পদটা একটা উল্লেখযোগ্য উপকরণ, যেটাকে আমরা বলে থাকি হিউম্যান রিসোর্স, তাই না? কিন্তু খেয়াল করো, তোমার সম্পূর্ণ একটা দেশের সম্পূর্ণ পপুলেশন, জনগোষ্ঠী কিন্তু আমার জন্য মানব সম্পদ না। তাহলে সম্পূর্ণ জনসংখ্যা আমার কোন সম্পত্তিটা হবে? আচ্ছা, জনসংখ্যা আমার যেই পরিবেশের অন্তর্গত সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। এটার রিজন হচ্ছে, খেয়াল করো, জনসংখ্যা কিন্তু তোমার জন্য একটা টোটাল পাই, রাইট? সেই পাইয়ের একটা নির্দিষ্ট অংশ হবে দক্ষ, ভালো কথা, আর একটা অংশ হবে কিছুটা দক্ষ, অর্থাৎ অল্প দক্ষ। আচ্ছা, কিছু অংশ হবে একেবারেই অদক্ষ। তারা কাজ করতে পারে, কিন্তু তারাও আমার অর্গানাইজেশনে কাজ করছে, কিন্তু আসলে তারা আমাকে খুব বেশি আউটকাম দিতে পারছে না। খেয়াল করো, এই অংশটা পুরোটা আমার অর্গানাইজেশনে, অর্থাৎ আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আমার সাথে সম্পৃক্ত, ওরা আমার সাথে কাজ করছে। এই সম্পূর্ণ অংশটাকে আমরা বলছি মানব সম্পদ। অলরাইট, এখন তোমাদের জন্য একটা সিম্পল প্রশ্ন। আমি জানি এই প্রশ্নটা খুব একটা কঠিন কিছু না, ঝটপট তোমরা আমার সাথে অ্যান্সার করে ফেলতে পারবে, বিকজ আমরা ওই ট্র্যাকই আগাচ্ছিলাম। প্রশ্নটা তাও একটু তোমাদের সামনে তুলে ধরি, ওই তোমার অ্যাডমিশন টেস্টের স্কিলগুলোকে একটু যাচাই করে নেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে, বেকার জনগোষ্ঠী ব্যবসায়ের কোন সমাজের অন্তর্ভুক্ত? খেয়াল করো, আমি বলছিলাম একটা পাইয়ের কথা, যেই পাইয়ের দক্ষ, অল্প দক্ষ, অদক্ষ সবাই আমার মানব সম্পদ হিসেবে কাজ করছে। আর বলছিলাম যে মানব সম্পদ আমার অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত, ঢাকা পড়ে গেল। হ্যাঁ, তাহলে বেকার জনগোষ্ঠী ব্যবসায়ের কোন সমাজের অন্তর্ভুক্ত হবে? একটু মাথা খাটাও, চেষ্টা করো একটু বের করার যে বেকার জনগোষ্ঠী আমার ব্যবসায় পরিবেশের কোন উপকরণের আন্ডারে পড়বে। অলরেডি আমার মনে হয় কমেন্ট সেকশনে তোমরা বলছো, সো আমি নিজেই বলে দিই উত্তরটা না দেখে। সেটা হচ্ছে, খেয়াল করো, আমি পাইটা এঁকেছি কিন্তু সামাজিকের নিচে, তাই না? সামাজিকের নিচে আঁকা এই পাইটা, দ্যাট মিনস পুরো জনগোষ্ঠীটা আমার জন্য সামাজিক পরিবেশের অন্তর্গত। সেই পরিবেশের কিছু অংশ দক্ষ, অদক্ষ, অল্প দক্ষ, ওরা আমার মানব সম্পদ হিসেবে কাজ করবে, অর্থনৈতিক পরিবেশে শিফট করবে। আর যারা কোনো কাজ করছে না তারাই হচ্ছে আমার বেকার জনগোষ্ঠী, এবং এই বেকার জনগোষ্ঠীটা আমার সামাজিক পরিবেশের অন্তর্গত। সো তুমি জানতে যে মানব সম্পদ কোথায় পড়বে, তুমি জানতে জনসংখ্যা কোন পরিবেশের অন্তর্গত, কিন্তু বেকার জনসম্পদ, হ্যাঁ, এরা কোথায় যাবে? বেকার জনসম্পদ এ ধরনের শব্দ দেখলে তোমার কাছে মনে হবে যে মানব সম্পদ ছিল, জনসম্পদ তাহলে একই হবে, তাহলে তো অর্থনৈতিক পরিবেশের অন্তর্গত হবে, কিন্তু তা না। কেন না? জাস্ট ওই যে একটু চিন্তা করবো পাই দিয়ে, যে কেন মানব সম্পদগুলোকে অর্থনৈতিক বলবো, কেন মানব সম্পদের বাইরে যারা ওদেরকে অর্থনৈতিক বলবো না। একটু চিন্তা করো, একটু কনসেপচুয়ালি নিজেকে একটু ডেভেলপ করো, তাহলেই তোমার জন্য অ্যাডমিশন টেস্টটা অনেক ইজি হয়ে যাবে। আর আমার মনে হয় এরই সাথে আজকে আমাদের ফার্স্ট লাইভ ক্লাসের সমাপ্তি ঘটতে চলেছে। পরবর্তী লাইভ ক্লাসে আমরা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায় দেখব। সেটার জন্য তোমাদের সবাইকে আগাম ধন্যবাদ, ক্লাসে তোমরা আসবে সেই কারণে। আর হ্যাঁ, নিজের বন্ধুকে অবশ্যই ক্লাসে নিয়ে এসো আর শেয়ার করো আমাদের ক্লাসটি। দেখা হবে আগামী ক্লাসে।